এদিকে গভীর রাতে আবারও ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে শাহবাগে। ইউনূসের টালবাহানা প্রমাণিত হয়েছে, ক্ষেপে উঠেছে জুলাই যোদ্ধারা। আবারও কঠিন অ্যাকশনে নেমেছে জুলাইয়ের সেই যোদ্ধারা। অবশেষে বিদায় নিতে বাধ্য হচ্ছেন ডক্টর ইউনূস। 5 জন উপদেষ্টার পদত্যাগ একসাথে। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জুলাই আন্দোলনের সাথে যারা শেখ হাসিনার দেশ ত্যাগের পর থেকে একের পর এক নাশকতা চালিয়ে যাচ্ছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। তাদের রুখতে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নানা ধরনের উদ্যোগ নেওয়া হলেও মেলেনি আশানুরূপ ফল। উল্টো আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে তাদের সুসংগঠিত করতে দেশের মধ্যেই চালানো হয়েছে সামরিক প্রশিক্ষণ। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর জায়গায় পৌঁছেছে এবং দিকে দিকে বিক্ষোভ এবং ইউনূসের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত হচ্ছে। মোহাম্মদ ইউনূস বুঝে গিয়েছেন তিনি আর বেশি দিন ক্ষমতায় থাকতে পারবেন না এবং সেই কারণেই খলিলুর রহমানকে দিয়ে বিভিন্ন রাষ্ট্রের কাছে পাঠাচ্ছেন যাতে মোহাম্মদ ইউনূসকে আশ্রয় দেয়। কখনো তিনি কাতার যাচ্ছেন, কখনো যাচ্ছেন আমেরিকায়, কিন্তু কোনো রাষ্ট্রই এখনো রাজি হয়নি মোহাম্মদ ইউনূসকে আশ্রয় দিতে। গভীর একটা ষড়যন্ত্রের আলামত আছে, সেই জন্য এই ঐক্যমত হয়েছে। মির্জা ফখরুলের বক্তব্য দেখেছেন কিনা জানি না, উনি বলছেন আবারও 111-এর ষড়যন্ত্র হইতেছে। শোনেন, কিন্তু আমি আশঙ্কা করি যে আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি, আমরা যদি সতর্ক না থাকি, তাহলে কিন্তু 1-11 মতো ঘটনা ঘটা এখানে অস্বাভাবিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের কাছে রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো। দেশে যে বর্তমানে রাজনৈতিক চলমান অস্থিরতা চলতেছে, আওয়ামী লীগ, বিএনপি, এনসিপি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে একটা অস্থিরতা চলতেছে নির্বাচনকে কেন্দ্র করে, এবং আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন সময় আলোচনা সমালোচনা যেন লেগে থাকে। কিছু ঘটলে আওয়ামী লীগের নাম দিয়ে দেওয়া হচ্ছে, সেটা আওয়ামী লীগের দূষর। বিভিন্নভাবে যখন রাজনৈতিক অস্থিরতা চলতেছে, তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন, যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওটা আমরা খুবই সুন্দরভাবে সাজিয়েছি দেশে যে বর্তমান চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায়। আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই সবাইকে আমি অনুরোধ করবো এক মুহূর্তে না টেনে সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দর্শক, আর বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু ধারাবাহিকভাবে একটু দেখে আসবো। তার আগে আমি ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আর বেশি কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু দেখে আসবো। শেখ হাসিনার দেশ ত্যাগের পর থেকে একের পর এক নাশকতা চালিয়ে যাচ্ছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। তাদের রুখতে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নানা ধরনের উদ্যোগ নেওয়া হলেও মেলেনি আশানুরূপ ফল। উল্টো আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে তাদের সুসংগঠিত করতে দেশের মধ্যেই চালানো হয়েছে সামরিক প্রশিক্ষণ। এমন অবস্থায় সরকারের সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলছে রাজনৈতিক দলগুলো। কামরুজ্জামানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মাহতাব মিনহাজ। 5 আগস্ট স্বৈরশাসক শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। ঠিক এরপর থেকেই পাল্টে যেতে থাকে দেশের রাজপথের চিত্র। নিষিদ্ধ হয় ছাত্রলীগ। এক সময়ের শাসক দলের এই ছাত্র সংগঠন এখন পরিণত হয়েছে বিপজ্জনক ছায়া সংগঠনে। নিষিদ্ধ হয়েও দলটি রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে করছে মিছিল, তৈরি করে একের পর এক সংঘাত। তাদের রুখতে সরকারের পক্ষ থেকে নেওয়া হয় ডেভিল হান্ট নামের একটি স্পেশাল অপারেশন। চালানো হয় একের পর এক চিরুনি অভিযান। অপারেশন ডেভিল হান্ট অভিযান পরিচালনা শুরু হচ্ছে। এত কিছুর মধ্যেও দেশে বসেই গোপনে চলছিল তাদের প্রশিক্ষণ কার্যক্রম। এক পর্যায়ে ধরা পড়ে সেনাবাহিনীর এক কর্মকর্তা, যিনি ছাত্রলীগ কর্মীদের ট্রেনিং দিচ্ছিলেন বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী। দোষ প্রমাণিত হলে নিঃসন্দেহে সেনাবাহিনী প্রচলিত নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। এমত অবস্থায় তাদের ধরতে আবারও অভিযানে নেমেছে ঢাকা মহানগর পুলিশ। ইতোমধ্যে সংগঠনটির পালিয়ে থাকা অনেককে আইনের আওতায় আনা হয়েছে। নিষিদ্ধ সংগঠনটির নাশকতা রুখতে সর্বদা সচেষ্ট বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা। আমাদের যে গোয়েন্দা নজরদারি সেটা অব্যাহত রেখেছি, এবং আপনারা দেখেছেন এর ফলশ্রুতিতেই কিন্তু অনেকগুলো ঘটনা আমরা পূর্ব থেকেই প্রতিরোধ করতে সক্ষম হয়েছি, এবং এর সাথে জড়িত অনেককেই আমরা গ্রেফতার করতেও সক্ষম হয়েছি। এমত অবস্থায় দেশের রাজনৈতিক দলগুলোর দাবি, আইনশৃঙ্খলা বাহিনীর চেষ্টা অব্যাহত থাকলেও
ছাত্রলীগের সহিংসতা ঠেকাতে সফল হয়নি অন্তর্বর্তীকালীন সরকার। একমাত্র জনগণের নির্বাচিত সরকারই এমন অবস্থা থেকে উত্তরণের উপায় হতে পারে বলেও মনে করেন কেউ কেউ। এসব চোরা গুপ্তা মিছিল মিটিং হচ্ছে, এটা কিন্তু এই সরকার আইন শৃঙ্খলা সপ্তাহে দমন করতে ব্যর্থ হয়েছে বলে আমি মনে করি। ইচ্ছা থাকলেই উপায় হতো, তাইলে যদি শুধু কথার কাজের মিল না হয় তাহলে এগুলো তো চলতেই থাকবে। অতএব এর পরিণতি ভয়াবহ নয়, আমি মনে করি এর পরিণতি হবে একটা নির্বাচন দিয়ে যদি রাজনৈতিক সরকার কায়েম হয়। সরকার তার দায়িত্ব ঠিকমতো পালন করতেছে না, করেনি, এবং আমি সামনের দিকে করবে সেই আশাও রাখি না। আমি মনে করি এটা একটা ব্যর্থ সরকার ছিল এবং কলঙ্কিত সরকার ছিল। একটা অভ্যুত্থানকে কীভাবে হচ্ছে চোখের সামনে নষ্ট হয়ে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া আমরা এই অভ্যুত্থান পরবর্তী সময়ে দেখেছি। ছাত্রলীগের নাশকতা, সরকারের অবস্থান আর আইনশৃঙ্খলা বাহিনীর চেষ্টার মধ্য দিয়ে এক অস্থির সময় পার করছে দেশ। প্রশ্ন থেকেই যাচ্ছে, এই উত্তপ্ত পরিস্থিতি থেকে জাতিকে কে বের করে আনবে? মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর জায়গায় পৌঁছেছে এবং দিকে দিকে বিক্ষোভ এবং ইউনূসের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত হচ্ছে। মোহাম্মদ ইউনূস বুঝে গিয়েছেন তিনি আর বেশি দিন ক্ষমতায় থাকতে পারবেন না এবং সেই কারণেই খলিলুর রহমানকে দিয়ে বিভিন্ন রাষ্ট্রের কাছে পাঠাচ্ছেন যাতে মোহাম্মদ ইউনূসকে আশ্রয় দেয়। কখনো তিনি কাতার যাচ্ছেন, কখনো যাচ্ছেন আমেরিকায়, কিন্তু কোনো রাষ্ট্রই এখনো রাজি হয়নি মোহাম্মদ ইউনূসকে আশ্রয় দিতে। রাজনৈতিক ওয়াকিবহাল মহল বলছে একমাত্র পাকিস্তান এবং তুরস্কই দিতে পারে মোহাম্মদ ইউনূসকে রাজনৈতিক আশ্রয়, এবং সেক্ষেত্রেও নানা জটিলতা রয়েছে। অর্থাৎ জটিলতা কাটিয়ে আদৌ কোনো রাষ্ট্রে আশ্রয় পাবেন কিনা মোহাম্মদ ইউনূস, সেটা ঘিরেই প্রশ্ন উঠে যাচ্ছে রাজনৈতিক অন্দরে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অত্যন্ত জটিল, এমনকি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস পালিয়ে যাওয়ার পথ খুঁজছেন বলে খবর। কারণ তিনি বুঝে গিয়েছেন তার বিরুদ্ধে আন্দোলন তৈরি হতে পারে। সেই কারণেই খলিলুর রহমানকে বিশ্বের সমস্ত কূটনীতিকের কাছে পাঠিয়েছেন। তিনি প্রথমে গিয়েছিলেন কাতারের দোহাতে। দোহা রাজি হয়নি, কারণ তাদের সঙ্গে ভারতের 10 বিলিয়ন চুক্তি রয়েছে, যেটা করার জন্য কাতারের আমির ছুটে এসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে। ফলে এত বড় চুক্তিতে ভারতকে চটাতে চায় না কাতার। এরপর খলিলুর যান ওয়াশিংটনে, এমনকি আরো কয়েকটি জায়গায় গেছেন। ওয়াশিংটন ডিসিতে যে সমস্ত ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্যের অ্যাম্বাসেডর রয়েছে তাদের সঙ্গে বৈঠক করেছেন বলে খবর। এমনকি ফ্রান্সের অ্যাম্বাসেডর কেউ ধরা হয়েছিল বলে খবর, কিন্তু কাউকেই রাজি করাতে পারেনি ইউনূসের দেশ। ফলে ইউনূসের পালানোর দুটি পথ, একটি পাকিস্তান এবং অপরটি টার্কি। সেই প্রচেষ্টাও যে কোনো মুহূর্তে ব্যর্থ হয়ে যাবে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। অনেকে হাসিনা ইউনূস নাকি ওয়াকার, বৃহত্তর বাংলাদেশের সব খবর দেখতে নজর রাখুন নিউজ বর্তমানে। মোহাম্মদ ইউনূস এবং তার দোসররা বাংলাদেশে নির্বাচন নিয়ে বহুদিন ধরে টালবাহানা চলছে। বিভিন্ন সময় সরকার চাপে পড়ে নির্বাচন ঘোষণা দেওয়ার কথা জানিয়েছেন, কিন্তু প্রতিশ্রুতি রয়ে গিয়েছে প্রতিশ্রুতিতেই। এদিকে সাধারণ মানুষ বুঝতে পারছেন তাদেরকে বোকা বানাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। তারা দীর্ঘদিন ক্ষমতায় থেকে যাওয়ার বাসনা করছেন, এমনকি বুঝে গিয়েছে রাজনৈতিক দলগুলো। বিএনপির এক উপদেষ্টা সম্প্রতি জানিয়েছেন ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হলে এই সরকারের পতন ঘটবে। দেশে আন্দোলন তৈরি হবে ইউনূসের বিরুদ্ধে। ফলে বলাই বাহুল্য বিএনপি সেই আন্দোলন তৈরি করবে। এদিকে 5ই আগস্ট আসন্ন, সেই দিনই শেখ হাসিনা সরকারের পতন ঘটেছিল গত বছর। এদিকে ইউনূসের কাছে খবর রয়েছে আওয়ামী লীগ সেই দিনটিকে ঘিরে কোনো পরিকল্পনা করছে। সেই কারণেই দেশের জরুরি অবস্থা জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এই পরিস্থিতিতে ওয়াকিবহাল মহল বলছে যদি নির্বাচন ঘোষণা করা হয়ও চাপে পড়ে, তবে শান্তিপূর্ণভাবে হবে কিনা সেটা নিয়ে বিস্তর সন্দেহ রয়েছে। কারণ ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলির মধ্যে বিভাজন তৈরি হয়েছে। পরিস্থিতি আরো ঘোলাটে তৈরি হলে আমেরিকা শান্তিরক্ষা বাহিনী পাঠিয়ে দেবে। আর যে দেশে শান্তিরক্ষা বাহিনী পাঠানো হয় সেই দেশের মূল্য বিশ্ব দরবারে কোথায় গিয়ে দাঁড়ায় সেটা একটু গবেষণা করলেই বোঝা যায়। ফলে চতুর্দিকে চাপে পড়ে খারাপ পরিস্থিতি ইউনূসের। আর সেই কারণেই সে দেশের বহু অর্থনীতিবিদ থেকে রাজনৈতিকবিদ বলছেন এক্সিট রুট খোঁজার সময় চলে এসেছে অন্তর্বর্তীকালীন সরকারের। গভীর একটা ষড়যন্ত্রের আলামত আছে, সেই জন্য এই ঐক্যমত হয়েছে। মির্জা ফখরুলের বক্তব্য দেখেছেন কিনা জানি না, উনি বলছেন আবারও 1/11 ষড়যন্ত্র হইতেছে। শোনেন, কিন্তু আমি আশঙ্কা করি যে আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি, আমরা যদি সতর্ক না থাকি, তাহলে 1/11 মতো ঘটনা ঘটা এখানে অস্বাভাবিক কিছু নয়। মেলা তো দুঃসংবাদ শুনি, আজকে একটা সুখবর দিয়ে শুরু করি। ফ্যাসিবাদ বিরোধী 3 প্রধান রাজনৈতিক দল একমত হয়েছে জুলাই ঘোষণা নিয়ে। অনেকদিন পর এই কাজটা হয়েছে। আমরা বারবার কয়ে আসতেছিলাম যে যারা
ম্যাটার করে বাংলাদেশের রাজনীতিতে তাদের নিয়ে বসেন। এদের নিয়ে বসলে নেগোসিয়েশন সহজ হবে, অল্প দল নিয়ে বসলে। তা না, আল ইলিয়াস 60টা দলের নিয়ে বসতেছিল হুদাই, যারা বুঝেই না বিষয়গুলো, যাদের কোনো স্টেক নাই আগামীর বাংলাদেশে, তারাও এসে বসতেছিল, চা নাস্তা খাইতেছিল, সেলফি তুলিচ্ছিল, আর সেই সেলফি বেঁচেছিল, এই সার্কাস চলতেছিল। যাই হোক, বিষয়টা নিয়ে সালাউদ্দিন সাহেব একটা চমৎকার বক্তব্য দিচ্ছে, খুবই গোছানো বক্তব্য, আমার খুবই পছন্দ হয়েছে। আসেন আমরা আগে সেটা শুনে আসি। শুনেন। আমরা জাতীয় ঐক্যমত্য চাই সর্বক্ষেত্রে, আমরা সবাই ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে তুলে ধরতে চাই, সমুন্নত রাখতে চাই, এটাই আমাদের শক্তি। আমরা তর্ক করব, বিতর্ক করব, বহুমত পোষণ করবো, ভিন্নমত পোষণ করবো, আবার এখানে এসে জাতীয় স্বার্থ ঐক্যমত্য, এটাই হচ্ছে জনগণের সার্বভৌম এখতিয়ার। আমরা গণ অভ্যুত্থান করেছি, ফেসিবাদের বিদায় হয়েছে, এটাকে আইনি ভিত্তি ছিল, এটাকে বলা হয় লেজিটিমেট এক্সপেকটেশন অফ দি পিপল। সেই লেজিটিমেট এক্সপেকটেশনকে আইনি বৈধতা আমরা দিচ্ছি না। আমরা জুলাই ঘোষণাপত্রকে স্বীকার করিনি, আমরা এই জুলাই ঘোষণাপত্রকে ঘোষণাপত্রের মধ্য দিয়ে সংবিধানের 4র্থ তফসিল অন্তর্ভুক্ত করব, সেটা অঙ্গীকার করিনি, মৌখিক করেছি, ভাষ্য দিয়েছি, ভাষণ দিয়েছি, লিখিতভাবে দেবো। আমরা জুলাই ঘোষণাপত্রের কি কোনো আইনি ভিত্তি আছে, কোনো সিচুয়েশনালিটি আছে? তার ঊর্ধ্বে এটা, যেহেতু জনগণের অভিপ্রায়, সবাই মিলে আমরা প্রতিজ্ঞা করছি এই জুলাই ঘোষণাপত্র, যে ছাত্র গণ অভ্যুত্থান হয়েছে, এই ঘোষণাপত্রের সাংবিধানিক এবং রাষ্ট্রীয় স্বীকৃতি আমরা দেবো। কোথায় দেবো বলেছি? 4র্থ তফসিলে সেটা আমরা বর্ণিত করব, যেহেতু এটার একটা লিগ্যালিটি থাকতে হবে। দেখেছেন, একদম স্টেটসম্যানের মতো বক্তব্য দিতেছেন উনি। এখন প্রশ্ন হইতেছে, কেন দিলেন এতদিন পরে এই বক্তব্য? কেন হইল এই ঐক্যমত? আসেন সেটা একটু বুঝে দেখি। গভীর একটা ষড়যন্ত্রের আলামত আছে, সেই জন্য এই ঐক্যমত হয়েছে। আসেন সেটা বুঝে দেখি। একটা কারণ, আসন্ন বিপদ তারা দেখতে পারতেছে, মানে বিএনপি, এই রাজনৈতিক শক্তিগুলা। মির্জা ফখরুলের বক্তব্য দেখেছেন কিনা জানি না, উনি বলছেন আবারও 1/11 ষড়যন্ত্র হইতেছে। শোনেন। কিন্তু আমি আশঙ্কা করি যে আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি, আমরা যদি সতর্ক না থাকি, তাহলে কিন্তু 1/11 মতো ঘটনা ঘটা এখানে অস্বাভাবিক কিছু নয়। হঠাৎ উনি 1/11 কথা কেন বলতেছেন? ওনারা তো ওয়াকাররা নিয়ে সুখেইছিলেন, আমরা ওয়াকাররা কিছু করলে ওনারাই চিল্লাই উঠতেন। কিছু একটা ঘটিছে যে এখন ওনারা 1/11 ভয় পাইতেছেন, তাই না? 2 দিন আগের কথা। বাংলাদেশে কি ঘটতেছে, ইন্ডিয়া কি করছে, সেটা বোঝার জন্য কিছু কিছু মানুষের নড়াচড়া লক্ষ্য করবেন। আপনি মূলত ইন্ডিয়ার প্ল্যান বোঝার জন্য এদের নড়াচড়া গুলো দেখবেন। তার মধ্যে একজন হইতেছে দেবপ্রিয় ভট্টাচার্য, আরেক ভট্টাচার্য। উনি বলতেছেন 3 দিন আগে যে অন্তর্বর্তী সরকারের এক্সিট প্ল্যান নিয়ে ভাবা উচিত। এটা বইলে থামাই গেলে হইতো। উনি আরো বলতেছেন, দেখেন, যখন কোন রাজনৈতিক শক্তি সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর করতে ব্যর্থ হয়, তখনই রাষ্ট্র ব্যবস্থায় চরম দুর্বলতা দেখা দেয়, তখনই জরুরি হস্তক্ষেপের প্রয়োজন দেখা দেয়, যা কখনো কখনো অবাঞ্ছিত পরিস্থিতির জন্ম দিতে পারে। জরুরি হস্তক্ষেপ। এবার বুঝতে পারেন মির্জা ফখরুল আশঙ্কার কথাটা মিল খুঁজে পান। মির্জা ফখরুল কোথায় থেকে 1/11 কথা ভাবছেন? এই দেবপ্রিয় কিন্তু 1/11 ঘটাইছিল। প্রথম মিটিংটা হয় শফিক রেহমানের বাসায়। মতিউর রহমান, মাহফুজা নাম আর দেবপ্রিয়, এই 3 জনের আসার কথা ছিল। দেবপ্রিয় বাবু চালাক, তাই আসে নাই, বাকি 2 জন গেছিল শফিক রহমানের সাথে আলাপ করতে। শফিক রহমান নিজেই বলছে এই ঘটনার কথা, তো উনি তো ঢাকাতেই আছেন, ওনারা এই বিষয়ে সাক্ষাৎকার নিয়ে নিন, দেখেন উনি কি বলে। 1/11 পরে দেবপ্রিয় জেনেভায় পোস্টিং নেয়। 2009 সাল পর্যন্ত জাতিসংঘে জেনেভা এবং ভিয়েনায় যে বিশ্ব বাণিজ্য সংস্থা আছে এবং অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠান আছে, সেখানে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। নিজের সিভি মোটা করে নেয় আর কি। ওনার মা চিত্রা ভট্টাচার্য হাসিনার প্রথম টার্মে সংরক্ষিত মহিলা আসনের এমপি ছিলেন। উনি নিরন্তর ভাবে ইন্ডিয়াকে ট্রানজিট দেওয়ার ব্যাপারে ওকালতি করে গেছেন। পত্রিকায় তো আসছে, কিন্তু মাহমুদ ভাইয়ের কথা শুনেন। মাহমুদ ভাইয়ের কথা শুনেন। আর একজন পাওয়ারফুল ব্যক্তি এই সরকারের, তার সম্পর্কে 2-4টা কথা বলা দরকার। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য এই সরকারের প্যারালাল ফাইন্যান্স মিনিস্টার। এই ডক্টর দেবপ্রিয় এত পাওয়ারফুল, আপনাদেরকে 11 সরকারের সময় মনে করিয়ে দেই, এই ডক্টর দেবপ্রিয়র জন্য বাংলাদেশের আইন পরিবর্তন করা হয়েছিল তাকে সরকারি পদ দেওয়ার জন্য। আপনারা ভুলে যান, ওই যে বলি না বাঙালি মুসলমান বড় তাড়াতাড়ি ভুলে যায়। এই ডক্টর দেবপ্রিয় ওয়াজ এ বেনিফিশিয়ারি অফ 1/11 গভর্নমেন্ট। ভুলে গেছেন আপনারা সবাই? এই দেবপ্রিয় 2005 সাল থেকে পুরো 11 সরকারের সময় বাংলাদেশে ইন্ডিয়ান করিডোর দেওয়ার জন্য তিনি প্রতিদিন ক্যাম্পেইন করেছেন। বিদেশিদের টাকা নিয়ে প্রতিদিন সেমিনার করেছেন তিনি, যাতে বাংলাদেশে তথাকথিত করিডোর, তথাকথিত ট্রানজিট দেওয়া হয়। শুনেছেন, উনি তো ইকোনমিস্ট, তাই না? মানে দেবপ্রিয় বাবু রাশিয়ায় পড়েছেন, সেন্ট্রালাইজড ইকোনমি, মানে কেন্দ্রীভূত ইকোনমি নিয়ে। আমাদের দেশে কিন্তু এটা না, বুঝেছেন? আমাদের দেশে ফ্রি মার্কেট। এখন উনি ফ্রি মার্কেটে কাজ করছেন, এক্সপার্ট হয়ে গেছেন। কি মজা! আপনি হোমিওপ্যাথি পড়া এলোপ্যাথিক চিকিৎসা করছেন, রোগী বাঁচবে না, মরে। তো উনি তো বড় ইকোনমিস্ট, তাই না? মানে বহুত জানেন, বহুত লেখাপড়া করেন, তাই না? লেখাপড়া যারা করে, যারা জ্ঞান চর্চা করে, তাদের নাম গুগল স্কলারে খুঁজে পাওয়া যায়। আসেন গুগল স্কলারে খুঁজি ওনার নাম আছে কিনা। এডিতে সাহেব ওনার নাম দেখেন, সিপিডির ওয়েবসাইটে ওনার যে নাম আছে সেই নাম দিয়ে খুঁজেন। এডিতে সাহেব আছে নাই, ওনার যেই নাম সিপিডির ওয়েবসাইটে আছে সেটা দিয়ে তো সার্চ দিলাম, তাই না? ওনার পাবলিকেশনের একটা লিস্ট আছে সিপিডির সাইটে,
কার কার সাথে বই এডিট করেছেন দেখেন, এডিটের শেয়ার দেখেন, কার কার সাথে বই লিখেছেন, বইয়ের চ্যাপ্টার লিখেছেন, কিন্তু অরিজিনাল রিসার্চ এইগুলা যে নিচে দেখেন, দেখেছেন, দেখেন টাইটেলগুলো একটু দেখেন, এগুলো কোনো কাজ দেবো প্রিয় বাবু, সিরিয়াস কাজ, পাতে দেওয়ার মতো? এটা ইকোনমিক্সের কাজ? ওর ইকোনমিক থিওরিতে আপনার অরিজিনাল কন্ট্রিবিউশন কি, ব্রেক থ্রু থিঙ্কিং কি? নাই তো, কিছুই নাই। তাই রাজনৈতিক ভাষ্য দিয়ে নিজের ওজন বাড়িতে হয় কেন ভাইজান? একবার তো 111 কইরা দেশের মজা লাগিছে না, আর একবার চান্স চান, এগুলো থামান, একাডেমিক কাজ করেন। ইন্ডিয়ার ওয়াকারের সাথে ঘুটু করে এবার পার পাবেন না, কয়ে দিলাম আগেই, সাবধান করে দিলাম। কয়েকদিন আগে উনি কইছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে আর একটা সরকার আছে, সরকারের ভিতরে আর একটা সরকার। শুনেন, আমরা সরকার বলতে যাদের দেখি আনুষ্ঠানিকভাবে, আসলে তার ভিতরে আরেকটা সরকার আছে, এবং সরকারের ভিতরে যে সরকার আছে এইটা এখন আর কোনো গোপন বিষয় না, এটা সকলের কাছেই প্রকাশ্য। উনি নিজে কাজ করেছে এই সরকারের সাথে, প্রফেসর ইউনূসের সরকারের সাথে। প্রফেসর ইউনূসের সরকার তো এদের ছাড়া চলে না, আবার কমপ্লেন করে সরকারের ভিতরে সরকার আছে। কাদের উল্লেখ করতে চায় সেটা আপনারা বুঝেন। হ্যাঁ, তো যাই হোক, আবার ওই লেখাটা ওয়াকারের পদ বালক শেয়ার দিয়া বলে একদিনে, বুঝিছেন? কানেকশন গুলো বুঝতে পারেন। দেবপ্রিয়, জিল্লুর, চ্যানেলাইট, প্রথম আলো, ডেইলি স্টার, মতিউর রহমান চৌধুরী, আওয়ামী লীগ, ওয়াকার আর ইন্ডিয়া মিলে ঘুটু পাকাইতেছে। এই ঘুটু পাকানো বন্ধ হবে না, একটা ঘুটু বন্ধ করবেন আর একটা ঘুটু চালু করবে, নানা শক্তি দিয়ে চেষ্টা চালাবে। আবার কিভাবে আওয়ামী লীগকে আওয়ামী লীগ নামে না হইলেও ফিরে আনা যায়। তো প্রিয় দর্শক, এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ যারা সাথে ছিলেন শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকে ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল নতুন থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।